গুড আফটারনুন। সবাই ভালো আছো? যাই হোক, আমরা আবার আসলাম আজকের নতুন চ্যাপ্টার পরমাণু নিয়ে, লেকচার নাম্বার 9। তো আজকেও বলতে গেলে আবার ইন্ট্রোডাক্টরি স্পিচ। কিসের? না, মডার্ন ফিজিক্সের না, পরমাণু। পরমাণু কি এই সম্পর্কে আমরা একটু জানবো প্রথমত 5-7 মিনিট। তারপর বোর্ডের যে কতগুলো পোস্টুলেটস, সেই পোস্টুলেটসগুলো আজকে আমরা দেখব। অ্যাটম, তাহলে আজকের চ্যাপ্টারের নাম হচ্ছে কি অ্যাটম। অ্যাটম অ্যাটম আমরা সবাই জানি অ্যাটম কথার অর্থ পরমাণু, কিন্তু অ্যাটম কথার অর্থ পরমাণু নয়। অ্যাটম একটি অ্যাটম একটি গ্রিক শব্দ। অ্যাটম কথার গ্রিক অর্থ হচ্ছে গিয়ে অবিভাজ্য, বা ইট ইজ নট ব্রেকিং আপ। তো অ্যাটম কথার অর্থ পরমাণু, পরবর্তীতে আসলো আমাদের চ্যাপ্টারের নাম পরমাণু, কিন্তু এটি একটি গ্রিক লেটার, যার প্রথম অর্থ ছিল অ্যাটম। অ্যাটম অর্থাৎ অবিভাজ্য, যাকে ভাঙা যায় না। এটা তো পরে আসলো একদম প্রথম দিকে, অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দে। অনেক বিজ্ঞানীদের অবতারণা হয়েছিল, কিন্তু আমরা মেইনলি শুরু করব ঊনবিংশ শতাব্দী থেকে। ঊনবিংশ শতাব্দীতে বিজ্ঞানী কনাদ প্রথম বলেন যে কোনো পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র অ্যাটম দ্বারা গঠিত। তা অ্যাটম না বলে, অ্যাটম নাম তো অনেক পরে আসলো, মানে ক্ষুদ্র ক্ষুদ্র ডাস্ট দিয়ে গঠিত, যেটা নাম প্রথম আসে তার নাম অনুসারে কণাদ, অর্থাৎ কণা বা কণা। যে কোনো পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। বিজ্ঞানী কণাদের নাম অনুসারে, সরি এখানে ওনাকে বিজ্ঞানী বলা ঠিক হবে না, ওনাকে বলা হয় ফিলোসফার, দার্শনিক। কারণ প্রথম দিকে যখন প্রথম একদম খ্রিস্টপূর্বাব্দের দিকে যখন ছিল সায়েন্স, তখন সেখানে কোনো সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলো কিছুই ছিল না। তখন ফিলোসফি ছিল, বা ফিলোসফার, দার্শনিক। তাহলে দার্শনিক কনাদ, তার নাম অনুসারে প্রথম বলা হয় যে পরমাণু, যে কোনো পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, এবং এই কণাগুলো ধর্ম সেই পরমাণুর যে কোনো পোর্শন থেকে, মানে সেই পদার্থের যে কোনো পোর্শন থেকে তুলে নিলে একই রকম হবে। যেমন বাঘের বাচ্চা বাঘ হয়, তাই একটা লোহার দণ্ড থেকে তুমি যে কোনো জায়গা থেকে একটা লোহার টুকরো তুলে নিলে ধর্ম লোহার টুকরোই হবে। সোনার টুকরো থেকে যে কোনো জায়গা থেকে সোনার টুকরো তুলে নিলে তার ধর্ম সোনার টুকরোই হবে। ঠিক এটাই বললেন, যে কোনো পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, এবং সেই কণাগুলি ধর্ম পদার্থের সমস্ত জায়গায় সমানভাবে বিরাজ করে। এটার পরে আরও অনেক বিজ্ঞানীরা এসেছিল, বিজ্ঞানীরা বলবো না, ওনাকেও বলা হয় দার্শনিক। ডেমোক্রিটাস এসে তিনি প্রথম
এটাকে সাপোর্ট করলো। তারপরে অনেক পর 1808 খ্রিস্টাব্দে বিজ্ঞানী জন ডাল্টন, আমরা অনেক কিছু বাদ দিয়ে একদম শেষের দিকে আসলাম, কারণ এত ইন্ট্রোডাক্টরি স্পিচ দিলে তোমাদের মোটেই ভালো লাগবে না। শুধুমাত্র ইনি ফিলোসফার বা দার্শনিকের মতো কথাবার্তা বলে যাচ্ছে, কাজের কাজ কিছুই নেই। তো আসল বিষয়টা একটু জানতে হয়, জানলে ভালো লাগে। তো এখানে যে বিষয়টা দাঁড়ালো, অ্যাটম বা পরমাণু আবিষ্কারের ক্ষেত্রে দার্শনিক বা ফিলোসফার কর্নার থেকে শুরু করে, ডেমোক্রিটাস থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা এসে দাঁড়ালাম বিজ্ঞানী জন ডাল্টন। তিনি বলল, বা তার কথাটা যেহেতু তার একটা লিখিতভাবে তিনি পেপারাইজ করেছিল, তাই তার কথাটাকে লিপিবদ্ধ করা হয় এবং সেটাকে বইয়ে ইন্ট্রোডিউসও করা হয়। তিনি বলছেন যে পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, যে ক্ষুদ্রতম কণাকে বলা হয়, মানে যে কোনো পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। অল দ্য ম্যাটার্স আর ক্রিয়েটেড some smallest particle, this particle is known as atom, it is not breaking up, যেটাকে ভাঙা যায় না। যে কোনো পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, এই কণাগুলোকে বলা হয় পরমাণু, যাকে ভাঙা যায় না। তাহলে তিনি প্রথম ভাঙা যায় না অ্যাটম, অ্যাটম একটা গ্রিক লেটার, গ্রিক শব্দ, সেই গ্রিক শব্দে অ্যাটম, ওটাকে তিনি বলেন যে ভাঙা যায় না, এটাকে বলা হয় অ্যাটম বা পরমাণু। এটা নিয়ে দীর্ঘদিন চলতে চলতে এই অ্যাটম, এবার আমাদের প্রশ্ন হতে পারে যে অ্যাটম কত বড়? পদার্থের ক্ষুদ্রতম অংশের নাম পরমাণু, ছোটবেলা থেকে পড়েছি, যার মধ্যে পদার্থের সমস্ত ধর্ম বর্তমান। পরমাণু কাকে বলে? যে পদার্থের ক্ষুদ্রতম অংশের নাম পরমাণু, যার মধ্যে পদার্থের সমস্ত ধর্ম বর্তমান। দ্য স্মলেস্ট পার্ট অফ এ ম্যাটার ইজ নোন অ্যাজ অ্যাটম, ইট ইজ নট ব্রেকিং আপ, অল দ্য প্রপার্টিস অফ ম্যাটার রিলেটেড হেয়ার, প্রেজেন্ট হেয়ার। পদার্থের সমস্ত ধর্ম ওটুকুর মধ্যে বর্তমান। এবং এই পরমাণুর তিনি বলেন যে পরমাণুকে ভাঙা যায় না। তারপরে রাদারফোর্ড আসলো, রাদারফোর্ড, জেমস স্যাডউইক, জে থমসন, ওরা আসলো, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ওরা আবিষ্কার করলো। আবিষ্কার করার পরে দেখলো, প্রথমত রাদারফোর্ড এসে বললো যে না, পরমাণুকে ভাঙা যায়। তাহলে এবার আমার প্রশ্ন, পরমাণু কত বড়? অ্যাকচুয়ালি পরমাণু কত বড়? দেখো, এই কনসেপ্টটা আমাদের প্রত্যেকেরই জানা উচিত, কারণ পরমাণুর কনসেপ্ট যদি না থাকে, যেটাকে আমরা কোয়ান্টাম মেকানিক্সের মধ্যে ইনক্লুড করলাম, সেই পরমাণুর কনসেপ্ট যদি আমাদের জানা না থাকে, তো আমাদের এই চ্যাপ্টার পড়ে লাভ নেই। চ্যাপ্টারে ইলেকট্রন কত বড়, ইলেকট্রন কি, সব জায়গায় ইলেকট্রনের এক্সপ্লানেশন আছে। ইলেকট্রনটা কত বড়, ইলেকট্রনের সাইজ কত বড়, ইলেকট্রনের ভর কত, ইলেকট্রন কি, নেগেটিভ চার্জ, ইলেকট্রনের কি কাজ করতে পারে, ইলেকট্রনের এনার্জি কত, ইলেকট্রনে যদি ইলেকট্রনকে আমরা লাইট ভ্যালু যদি চাই, তার এনার্জি কত হবে, এই সমস্ত বিষয় আমাদের জানতে হবে। আমি সাপোজ তোমাদের বললাম, এই যে পেনটা রয়েছে, এই পেনটা একটা ধরে নাও তোমার হচ্ছে গিয়ে কার্বন বা লোহার পেন। তাহলে লোহা মানে ফেরাস বা জিঙ্কের পেন, লোহার পেন, সোডিয়ামের পেন। তো এটা যদি লোহার পেন হয়, তাহলে লোহার পেনের, তাহলে এটা কি অনেকগুলো ফেরাস দিয়ে গঠিত, ফেরাস কণা দ্বারা গঠিত। ভাঙলে ডাস্ট ফেরাস মানে লোহার কণা বেরোবে। এর মধ্যে কোন কণাটার নাম, মানে সবগুলি কি পরমাণু বা সবগুলি কি অনুর ধারণার পরে পরমাণুটা হচ্ছে কোনটা? প্রথমত আমাদের সংজ্ঞা ছিল যে পরমাণু হচ্ছে গিয়ে পদার্থের ক্ষুদ্রতম অংশ। তাহলে আমি এই লোহার পেনটিকে আমি রাম নামক কোনো একটা স্টুডেন্টকে দিলাম যে তুমি এই পেনটি বাড়ি নিয়ে যাও, বাড়ি নিয়ে গিয়ে তুমি এটাকে 1,00,000 টুকরো করবে, মানে 1,00,000 ভাগে ভাগ করবে। তুমি কোথায় যাবে আমার জানার দরকার নেই, আমি আগামীকালকে তোমার কাছ থেকে একটি টুকরো গ্রহণ করব, তুমি এটাকে 1,00,000 টুকরো ভাগবো। হ্যাঁ, এটা বললাম যে তুমি এটা টুকরো করার জন্য তোমার যা সাফিসিয়েন্ট একটা অ্যামাউন্ট খরচ হবে, সেই অ্যামাউন্টটা আমি তোমাকে
দিয়ে দেবো। তুমি এটাকে 1 লক্ষ ভাগে ভাগ করবে, ভাগ করে 1 ভাগ দিবে। তাহলে আমি এটাকে নিয়ে নিলাম, নিয়ে যে 1 টুকরো নিলাম তার পাশের বন্ধু বসে আছে শ্যাম, শ্যামকে বললাম শ্যাম তুমি এই টুকরোটা নিয়ে যাও বাড়িতে। নিয়ে গিয়ে কি করবে, তুমি এই টুকরোটাকে নিয়ে গিয়ে আবার 1 লক্ষ ভাগে ভাগ করবে। মানে এই পেনটাকে প্রথমত 1 লক্ষ ভাগে ভাগ করলে কি হবে সেটা ভাবো। দ্বিতীয়ত যে টুকরোটা পেলাম তাকে আবার 1 লক্ষ ভাগে ভাগ করতে হবে। ওকে বললাম যে তুমি যেখানে সেখানে যেও না, কামার দোকানে গিয়ে কোনো লাভ হবে না, কামার কোমর সুতোর ওখানে গিয়ে কোনো লাভ হবে না, তুমি এক কাজ করো, কোনো একটা ভালো ইন্ডাস্ট্রিতে যাও, যেখানে ভালো ইনস্ট্রুমেন্ট রয়েছে সেখানে তুমি ইন্ডাস্ট্রিতে গিয়ে সেখানে তুমি পিটিয়ে মানে বড় করো, কাটো, পিটিয়ে লম্বা করো, বড় করো, কাটো, কেটে কেটে তুমি 1 লক্ষ ভাগে ভাগ করো, ভাগ করে আমাকে 1 ভাগ দাও। দিল। এই 1 ভাগকে নিয়ে আমি ডি বসাককে দিলাম, আমার বন্ধু ডি বসাক বা একটা স্টুডেন্ট ডি বসাককে দিলাম, যে ও তো 1 লক্ষ ভাগে ভাগ করে 1 ভাগ দিল, তার 1 ভাগকে আমি শ্যামকে দিলাম, শ্যাম থেকে নিয়ে আমি ডি বসাককে দিলাম, জি ডি বসাক তোমার কাজ কি, এই যে শ্যামে 1 টুকরো দিল 1 লক্ষ ভাগের 1 টুকরো, সেই 1 টুকরো তুমি নিয়ে যাও। তুমি আর এখানে ওখানে দৌড়ানো, তুমি এক কাজ করো, তুমি ল্যাবরেটরি চলে যাও। তুমি সেখানে গিয়ে মাইক্রোস্কোপ অন করো, মাইক্রোস্কোপ অন করে সেটাকে তুমি জুম করো, কাটো, জুম করো, কাটো, জুম করো, কাটো, জুম করো, কাটো, কেটে কেটে 1 লক্ষকে ভাগ করে দাও, দিয়ে আমাকে 1 লক্ষ মানে 1 ভাগ দিয়ে। ওর পরের দিন ও আনলো, এনে আমি দিলাম যদুকে, যদু তুমি এটাকে নিয়ে যাও, নিয়ে গিয়ে তুমি ওখানে জানো তুমি ইলেকট্রন মাইক্রোস্কোপ অন করো, যেখানে এক একটা চুলকে মোটামুটি একটা ঘরের মতো মোটা থাকে, বেশি ইলেকট্রন মাইক্রোস্কোপ যত ইচ্ছে তুমি মোটা করতে পারো, জুম করতে পারো, যেখানে মানে রেজলিউশন পাওয়ার, রেজলিউশন পাওয়ারটা অনেক বেশি। সেখানে গিয়ে তুমি 1 লক্ষ ভাগে ভাগ করো, ভাগ করে 1 ভাগ আমাকে দাও। পরের দিন আমি যখন কদুকে দিতে যাব, কদু বলছে স্যার আমাকে ক্লাস থেকে বের করে দিন, তাও ভালো, আমি এই কাজ পারবো না। যখন এটা ভাঙতে সিলিন্ডার হবে তখন তাকে বলা হবে অ্যাটম। তাহলে অ্যাটম কাকে বলে, যে পদার্থের ক্ষুদ্রতম অংশের নাম পরমাণু, যাকে ভাঙা যায় না। The smallest part of a matter is known as atom. It is not breaking up, but all the properties of matter present here. পদার্থের সমস্ত ধর্ম ওটুকুর মধ্যেও বর্তমান। কারণ লোহার বাচ্চা তো লোহাই হবে, বাঘের বাচ্চা যদি বাঘ হয় তাহলে লোহার বাচ্চা লোহাই হবে। তাহলে আমরা দেখলাম কি, যে পরমাণুকে আমরা ডাল্টন যে ধারণা দিল, সেই ডাল্টনের পরমাণু ধারণা কত, যে ক্ষুদ্রতম অংশ যাকে ভাঙা যায় না, এখানে শেষ নয়, একেও ভাঙলো। কারা ভাঙলো? রাদারফোর্ড আসলো। রাদারফোর্ড এসে কি বললো, যে না ভাঙা যায়, ভাঙলে কি পাওয়া যায়, যে 2টো অংশ, কি কি, যে না একটা নিউক্লিয়াস আর একটা ইলেকট্রন মহল। বাহ, ভেরি গুড। তাহলে ভাঙো, ভাঙা যখন যায় তাহলে ভাঙো, তুমি যে কোনো একটা পরমাণু কনসিডার করো, তোমার ইচ্ছা মতো তুমি ভাঙো। তাহলে রাদারফোর্ড কি করলো, ভাঙলো এবং তিনি বলল যে পরমাণু 2টি অংশ, অ্যাটম হ্যাজ 2 পার্টস, নিউক্লিয়াস অ্যান্ড ফ্রি স্পেস, অন দ্য আদার হ্যান্ড ইলেকট্রন ক্লাউডস, ইলেকট্রনের মেঘ, শূন্য মাধ্যম, যেখানে কিছুই নেই। উনি ওনার ওই সম্পর্কে মানে নিউক্লিয়াসকে বাদ দিয়ে আর কিছু বলতে পারছেন না। তিনি বলছে পরমাণুর যে ভর, অর্থাৎ যেটাকে আমরা এখন প্রোটন নিউট্রনের মোট ভর বলি, পরমাণু মোট ভর বলতে প্রোটন নিউট্রনের ভর বলি, সেই ভর করে থাকে পরমাণু কেন্দ্রে থাকে। তিনি পরমাণু কেন্দ্রে নিউট্রনের ধারণা দেননি, তিনি প্রথম বলছে পরমাণু সমস্ত ভর কেন্দ্রে থাকে, যেখানে ধর্মটা কি হয়, পজিটিভ, অর্থাৎ প্রোটন। তিনি প্রোটনের ধারণা দেন। রাদারফোর্ড গেল, আসলো যে থমসন, এসে বলল যে না, পরমাণুর কেন্দ্রে যত সংখ্যক প্রোটন থাকে তার সমসংখ্যক ঋণাত্মক আধান বাইরের ভিন্ন কক্ষপথে অবস্থান করে। আচ্ছা, তাহলে কারা? যারা নেগেটিভ, তাদের নাম হলো ইলেকট্রন। সেই ইলেকট্রনের আধান আছে, ভর আছে, আমরা সবগুলো বিষয়টা আসছি একটু পরে। প্রথমত একটু বিষয়টা একটু বলে নেই, খুব তাড়াতাড়ি শেষ হবে বিষয়টা বললে। তো এরপরে কি আসলো, যে ইলেকট্রন আসলো। এখন
সব থেকে প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়ালো দুজনকে নিয়ে। জেমস স্যাডউইক আসলো, এসে বললো, আমরা কিন্তু খুব শর্টে বলছি কারণ এখানে অনেক ইতিহাস রয়েছে আর আমারও অতটা এক্স্যাক্টলি মনে নেই, আমি জাস্ট তোমাদের ইনফরমেশনটা তুলে দিচ্ছি আর কি একটু। জেমস স্যাডউইক এসে বলল যে না ঠিক আছে, ইলেকট্রন প্রোটন সবই রয়েছে, সমসংখ্যক প্রোটন থাকে। সাপোজ একটা পরমাণু ধরা যাক কার্বন পরমাণু, তাহলে কার্বন পরমাণুর প্রোটন সংখ্যা 6, নিউট্রন সংখ্যা 6, নিস্তরিত নিউট্রন কার্বন পরমাণু। ভর সংখ্যা কত? 12। ভর সংখ্যা কোথায় থাকে? কেন্দ্রে থাকে। কত? 12। তাহলে ভর সংখ্যা 12 কেন্দ্রে থাকে। প্রোটন সংখ্যা উনি বলছেন কি, জেমস যে থমসন এসে বলছে কি ধনাত্মকের সমসংখ্যক ইলেকট্রন থাকে। তাহলে কেন্দ্রে ধনাত্মক আধান সমান সংখ্যক যদি থাকে, কেন্দ্রে ধনাত্মক আধান সেই হিসেবে আছে 6টা আর বাইরে ইলেকট্রন আছে 6টা। তাহলে এবার প্রশ্ন হচ্ছে গিয়ে কেন্দ্রের ভর হচ্ছে ভর সংখ্যা 12, তাহলে বাকি 6 জন কারা? আসল বিষয়টা কি বলতো? আসল বিষয়টা হচ্ছে গিয়ে নিউট্রন কণা নিস্তরিত হওয়ার জন্য সবার শেষে আবিষ্কার হলো। যদি কোনো তড়িৎ থাকতো, তড়িৎ আধান থাকতো, তাহলে সেই আকর্ষণ বিকর্ষণ ঘটনার ব্যাপার থাকতো। এখানে কীভাবে স্ক্যাটারিং ঘটনা ঘটলো, কীভাবে নিউক্লিয়াস তৈরি হলো, রাদারফোর্ডের স্ক্যাটারিং মডেল রয়েছে, সেই সমস্ত বিষয় থেকে আমরা দেখতে পেতাম যে নিউট্রন একটা কণা যেটা অবশ্যই ইলেকট্রনের থেকে ভারী এবং প্রোটনের থেকেও ভারী। এক কথায় প্রোটন, নিউট্রন, ইলেকট্রন সব থেকে ভারী হচ্ছে তোমার নিউট্রন কণা। অর্থাৎ সব থেকে ভারী কণা হওয়া সত্ত্বেও সবার পরে আবিষ্কার হলো। এক একটা প্রোটনের ভর ইলেকট্রনের 1836 গুণ বড়। এক একটা প্রোটনের ভর ইলেকট্রনের ভরের 1836 গুণ বড় এবং এক একটা নিউট্রনের ভর ইলেকট্রনের ভরের 1839 গুণ বড়। তার মানে নিউট্রনের ভর সব থেকে বেশি, প্রোটনের ভর তার থেকে কম, ইলেকট্রনের ভর তার থেকে কম। কত গুণ কম? না 1836 বা 1839। তাহলে ইলেকট্রনের ভর সব থেকে কম। তাহলে পরমাণুর মধ্যে যে 3টি কণা আমরা পেলাম, আগে ছিলাম দুটো অংশ, এবার 3টি কণা। সেই 3টি কণা তার মানে হচ্ছে প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন। তাহলে কে ক্ষুদ্রতম কণা? ভরের দিক থেকে গেলে কণা মানে তার ভর থাকবে, তার আধান থাকতেও পারে, নাও থাকতে পারে। সেটা আমরা প্রিলিমিনারি চ্যাপ্টারে জানতে পারি যে ভর যে কোনো পদার্থেরই কণার থাকতে পারে, কিন্তু আধান থাকতেও পারে, নাও থাকতে পারে। আধান থাকবেই এমন কোনো মানে নেই। ভর অলওয়েজ পজিটিভ, বাট চার্জ পজিটিভ, নেগেটিভ, নিউট্রাল, অল আর পসিবল। সো পরমাণু ক্ষেত্রে আমরা দেখলাম কি, পরমাণু ক্ষেত্রে যে কোনো যাকে এতদিন আমরা ভাঙতে পারছি, একটা লোহার দণ্ডকে কত কোটি কোটি ভাগে ভেঙে যখন বললো যে ভাঙা যায় না, কেন কোটি কোটি ভাগে বললাম আমি একটু পরে তোমাদের এক্সপ্লেন দিয়ে দেবো যে সত্যি কোটি কোটি ভাগে ভাগ করতে হবে, না আমার বক্তব্যটা শুধু বক্তব্যই থাকলো, নাকি আমার সেটা গল্প হয়ে দাঁড়ালো। এটা সত্যিই তাই, আমি হয়তো কম বলেছি, আরো বেশি করে বলতে হবে, আমি একটু পরে বলছি। কারণটা হচ্ছে গিয়ে একটা ইলেকট্রনের ভর প্রোটনের ভরের থেকে কম, নিউট্রনের ভরের থেকেও কম। ইলেকট্রনের আধান নেগেটিভ, প্রোটনের আধান পজিটিভ, নিউট্রনের কোনো আধান নেই কিন্তু ভর আছে। তো এই প্রোটন, নিউট্রন, ইলেকট্রন অর্থাৎ পরমাণু এখন ভাঙা গেল। পরমাণুকে ভেঙে আমরা দুটো অংশ পেলাম, একটা ইলেকট্রন মহল বা ইলেকট্রন ক্লাউডস বা ইলেকট্রনের মেঘ বা ইলেকট্রনের গ্যালাক্সি, ইলেকট্রনের ছায়াপথ। আর একটা হচ্ছে গিয়ে নিউক্লিয়াস বা সেন্টার অফ দ্য অ্যাটম, পরমাণু কেন্দ্র বা নিউক্লিয়াস। এই পরমাণু কেন্দ্র বা নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? প্রোটন এবং নিউট্রন। আমরা প্রোটন, নিউট্রন, ইলেকট্রন এই 3টি সম্পর্কে যদি একটু দেখি, তাহলে আমরা কি বলতে পারি, যে কোনো অ্যাটম প্রথমত অ্যাটম আসলো, ক্ষুদ্রতম অংশ যাকে ভাঙা যায় না, যার মধ্যে পদার্থের সমস্ত ধর্ম বর্তমান থাকে। অ্যাটমের দুটি পার্টস, একটাকে আমরা বলতে পারি সেন্টার অফ নিউক্লিয়াস অর নিউক্লিয়াস, সেন্টার অফ অ্যাটম অথবা সেন্টার অফ অথবা নিউক্লিয়াস। আর একটাকে বলা হবে ইলেকট্রন ক্লাউডস।
ইলেকট্রন ক্লাউডস বা ইলেকট্রনের মেঘ। তো সেন্টার অফ অ্যাটম পরমাণু কেন্দ্র বা নিউক্লিয়াসকে ভাঙলে আমরা দুটি কণা পাই, একটা হচ্ছে প্রোটন, একটা নিউট্রন, আর এখান থেকে যে ইলেকট্রন ক্লাউডস এর মধ্যে যে কণাটা আছে ক্ষুদ্র ক্ষুদ্র কণা সেটাকে বলা ইলেকট্রন। এদের আমরা যদি বিষয়গুলো একটু স্কেচ করি, বিষয়টা দাঁড়াই কি দাঁড়ায়, নেচার বা প্রকৃতি। প্রোটনের নেচার কি? পজিটিভ। নিউট্রনের নেচার কি? নিউট্রাল বা নাল আর জিরো নেচার। ইলেকট্রনের নেচার কি? নেগেটিভ। প্রোটনের আধান কত, ইলেকট্রনের আধান কত, নিউট্রনের আধান কত? এর নেচার যদি এরকমটা হয় তাহলে এর আধান কত? এর আধান বা যে নেগেটিভ চার্জ, মানে ইলেকট্রন একটা চার্জ, মানে আধানযুক্ত কণা, নেগেটিভ চার্জ, সেই নেগেটিভ চার্জের মান কত? এক একটা নেগেটিভ চার্জের মান কত? যে -1.602 10⁻⁻19 কুলম্ব। এর মান কত? জাস্ট এক একটা প্রোটনের আধান, কারণ সমান সংখ্যক প্রোটন কেন্দ্রে থাকে, তাহলে ধনাত্মক আধান হয়, তাহলে জাস্ট এখানে পজিটিভ সাইন দিয়ে লিখবো যে 1.602 10⁻⁻19 কুলম্ব। তাহলে এতটি চার্জ, এটাকে বলা হয় চার্জ। নেচার অফ চার্জ, ভ্যালু অফ চার্জ। এর ভ্যালু কত? 0 কুলম্ব। এরপরে কি আসবে? মাস বা ভর। এক একটা প্রোটনের ভর কত? এক একটা প্রোটনের ভর হচ্ছে কি মাস অফ proton particle, mass of one proton particle is 1.6725 10⁻⁻27 kg। এক একটা নিউট্রনের ভর কত? the mass of neutron particle 1.675 10⁻⁻27 kg, and এক একটা ইলেকট্রনের মাস কত? 9.11 10⁻⁻31 কেজি। যেটা এক একটা প্রোটনের ভর ইলেকট্রনের ভরের 1836 গুণ ভারী। এক একটা নিউট্রনের ভর ইলেকট্রনের ভরের 1839 গুণ ভারী, এবং ইলেকট্রনের ভর কত? এমি। যাই হোক, আমাদের ইলেকট্রিসিটি লাইটস আওয়ার হাউসেস ডিসপেলস ডার্কনেস অ্যাট দ্য নাইট, আমাদের ইলেকট্রিসিটি চলে গেছে। সো আমরা এটুকুই ইন্ট্রোডাক্টরি স্পিচ, আমরা আগামীতে আবার আসছি। সো থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও।